মুভির শুরুতে আমাদের একজন মানুষকে দেখানো হয় যার নাম ছিল লেসমানা বিজয়া। আমরা দেখি লেসমানা খুব ভয় পেয়েছে এবং সে একই সঙ্গে কারো জন্য অপেক্ষা করে। তখন তার দরজায় একটি ওমান আসে। হয়তো লেসমানা এই ওমানের জন্যই অপেক্ষা করেছিল। লেসমানা সেই ওমানকে বলে যে তুমি যা কিছু বলেছিলে সবকিছুর ব্যবস্থা আমি করে নিয়েছি। এত বলে লেসমানা উপরে যেতে থাকে। তখন ওমান তাকে থামিয়ে বলে যে এই কাজ আমরা বাড়ির বেসমেন্টে করে। এরপর তারা দুজন বেসমেন্টে চলে যায়, যেখানে সেই ওমান মন্ত্র পড়ে একটি রিচুয়াল করতে থাকে। তারপর লেসমানা তাকে একটি নোটের বান্ডিল এবং কিছু চুল দেয়। ওমান সেই চুল পেপারে র্যাপ করে খেয়ে ফেলে। এরপর সে নিজের চুল ভেঙে লেসমানাকে খেতে দেয়। না চাইতে হলেও লেসমানাকে সেই চুল খেতে হয়, কিন্তু সে এটা কেন করে তা আমরা পরে জানতে পারি। এরপর ওমান লেসমানার আঙুল কেটে সেই নোটগুলোকে তার রক্ত দিয়ে রাঙায়। এটা দেখে লেসমানা খুব ছিটকে পড়ে এবং বলে, আমার তোমার ওপর ভরসা নেই, তুমি নিশ্চয়ই আমার সঙ্গে চিট করে। কিন্তু যখন লেসমানা ঘুরে দেখে, তার তো প্রায় জ্ঞান চলে যায়, কারণ ওমান তখন এরে উড়ে থাকে। এটা দেখে লেসমানা খুব ভয় পায় এবং সেই ওমানের কাছে ক্ষমা চায়। তখন হঠাৎ তার উপর টাকার বৃষ্টি হতে থাকে। এত টাকা দেখে লেসমানা খুব খুশি হয়। তখন ওমান তাকে বলে, তোমার কাজ হয়ে গেছে, এখন তুমি এখানে থেকে যেতে পারো, তোমার লাইফ বদলে যাবে। এখন থেকে তোমার লাইফে টাকার কোনো অভাব হবে না, কিন্তু নিজের প্রমিস মনে রাখতে। এরপর লেসমানা সেখান থেকে বের হয়ে যায়। ওই ওমান ঠিক কি প্রমিসের কথা বলছিল এবং লেসমানাকে কি এই টাকার বদলে কিছু হারাতে হবে, এটা আমরা সামনে জানব। এরপর আমরা জানতে পারি যে লেসমানা রাতারাতি ধনী হয়ে যায় এবং চারদিকে শুধু তারই কথা চলতে থাকে। তারপর কয়েকদিন পর খবর আসে যে লেসমানার ওয়াইফ কোনো কারণে মারা গেছে। এরপর লেসমানা এক অ্যাক্ট্রেস যার নাম লক্ষ্মী তাকে বিয়ে করে। কিন্তু ধীরে ধীরে সামনে গিয়ে লেসমানার সব বিজনেস বন্ধ হয়ে যায়, তার সব টাকা শেষ হতে থাকে এবং দেখতে দেখতে সে একেবারে দরিদ্র হয়ে পড়ে। কিন্তু এটা হলো কিভাবে? ওমানের কথা মতো তো লেসমানার লাইফে কোনোদিন টাকার অভাব হওয়ার কথা ছিল না। তাহলে হঠাৎ তার জীবনে এমন কি ঘটে? এর পেছনে একটি খুব ভয়ানক গল্প লুকিয়ে আছে। এরপর আমরা লেসমানার ডটারকে দেখি, যার নাম অ্যালফি। অ্যালফি ছিল লেসমানার প্রথম ওয়াইফের মেয়ে। আসলে যখন লেসমানা তার প্রথম ওয়াইফের মৃত্যুর পর দ্বিতীয় বিয়ে করে, তখন অ্যালফি তার ফাদারকে ছেড়ে দেয়। তার ফাদারের থেকে আলাদা হয়ে প্রায় 10 বছর হয়ে গিয়েছিল। তখন হঠাৎ অ্যালফির কাছে হসপিটাল থেকে ফোন আসে, যেখানে সে জানতে পারে যে তার ফাদার লেসমানার হেলথ খুব খারাপ। তাই না চাইতেই অ্যালফিকে হসপিটালে যেতে হয়। কিন্তু যখন সে হসপিটালের লিফটে যায়, তখন দেখা যায় যে তার সঙ্গে লিফটে একটি শ্যাডোও আছে। অ্যালফিও এই বিষয়টি অনুভব করে, কিন্তু সে সেই ছায়াকে দেখতে পায় না। সেখানে পৌঁছে অ্যালফি দেখে যে তার স্টেপ ব্রাদার এবং স্টেপ সিস্টারও এসেছে। আসলে যাকে লেসমানা বিয়ে করেছিল, সেই ওমানের আগে থেকে 2টি চাইল্ড, অর্থাৎ লক্ষ্মীর একটি সান এবং একটি ডটার ছিল, রুবিন এবং মায়া। কিন্তু পাশাপাশি লক্ষ্মী এবং লেসমানারও একটি ডটার ছিল, যার নাম নারা। তবে নারা তখন সেখানে উপস্থিত ছিল না। সেখানে রুবিনের গার্লফ্রেন্ড লিলিও ছিল। তারপর মায়া তাকে বলে যে ড্যাডের অবস্থা খুব খারাপ। যখন থেকে ড্যাড টাকা হারিয়েছে, তখন থেকেই সে খুব অদ্ভুত আচরণ করে। সে বারবার নিজের পুরনো বাড়িতে যায় এবং নিজেকে সেই বাড়ির ভেতর বন্ধ করে রাখে। এখানে মায়া ওই বাড়িটির কথাই বলছিল, যেটা আমরা মুভির শুরুতে দেখেছিলাম। এরপর অ্যালফি গিয়ে তার ফাদারকে দেখে, যেখানে তার কন্ডিশন খুবই খারাপ হয়ে গিয়েছে। তখন মায়া বলে যে ড্যাডের সব টাকা ডুবে গেছে, এখন আমরা অনেক দরিদ্র হয়ে গেছি, আমাদের কাছে এতটুকু টাকা নেই যে ড্যাডের ট্রিটমেন্ট করতে পারি। আমাদের কাছে শুধু ড্যাডের সেই পুরনো হাউস আছে, যেটা তোমার নামে। তো কেন আমরা ওই হাউসের জিনিসপত্র বিক্রি করে ড্যাডের ট্রিটমেন্ট করি? এভাবে শুনে অ্যালফি বলে যে আমি ভাবছি, পরে বলবো। তারপর তারা সবাই সেখান থেকে চলে যায়। অ্যালফি তখন একা ফাদারের কাছে গিয়ে বলে, তোমাকে এই অবস্থায় দেখেই আমার খুব সান্ত্বনা লাগে। আমার মমের ডেথের পর তুমি আবার বিয়ে করলে, তুমি আমার মমকে কোনোদিন ভালোবাসোনি। তোমার সঙ্গে আজ যা হচ্ছে সব তোমার কাজের ফল। এতে আমরা বুঝি যে অ্যালফি তার ফাদারকে খুব ঘৃণা করে। এই সময়ে আমরা দেখি অ্যালফির হাতে হঠাৎ নখের দাগের মতো দাগ উঠে আসে। ঠিক তখনই হাসপাতালের লাইটস চলে যায়। অ্যালফি আবার একই প্রেজেন্স অনুভব করে, যা সে লিফটে করেছিল। আর সে দেখে একটি শয়তানি শ্যাডো তার দিকে এগিয়ে আসছে। অ্যালফি সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু তখন লেসমানা তার হাত ধরে ফেলে, আর সেই শ্যাডো দ্রুততার সাথে তার দিকে এগোতে থাকে। এটা দেখে অ্যালফি ভয়ে পেয়ে যায়, কিন্তু ঠিক পরের মুহূর্তেই সেই শ্যাডো গায়েব হয়ে যায়। অ্যালফি ভাবে সে বেঁচে গেছে, কিন্তু তখন সে দেখে লেসমানার জায়গায় এখন সেই ডেভিল দাঁড়িয়ে আছে। তাকে দেখে অ্যালফি চিৎকার করে ওঠে। এরপর আবার সেই শ্যাডো গায়েব হয়ে যায় এবং লাইটসও ফিরে আসে। ঠিক তখনই লেসমানার জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফিরতেই সে খুব অদ্ভুত আচরণ শুরু করে। অ্যালফির চিৎকার শুনে মায়া এবং রুবিনও সেখানে আসে। তখন লেসমানা তাদের দিকে রক্তের বমি করে দেয়। এই ঘটনা দেখে অ্যালফি খুব ভয় পায়। এরপর লেসমানার সেকেন্ড ওয়াইফ মানে লক্ষ্মী সেখানে আসে।
লক্ষ্মীর ভালোবাসা ছিল শুধু লেসমানার টাকার প্রতি, তাই লেসমানার কোনো পরোয়া লক্ষ্মী করত না। কিন্তু এখন লেসমানার কাছে আর কোনো টাকা ছিল না, তার কাছে শুধু একটি বাড়ি বাকি ছিল, সেটাও এলফিয়ের নামে। এই কারণেই লক্ষ্মী যে কোনোভাবে সেই বাড়িটা এলফিয়ের কাছ থেকে ছিনিয়ে নিতে চাইছিল। এরপরে আমরা রাতের দৃশ্য দেখি, যেখানে এলফি নিজের বাড়িতে বসে তার মাকে মনে করছিল। তার সেই পুরনো বাড়ির কথাও মনে পড়ে, যেখানে সে তার শৈশবটা মায়ের সঙ্গে কাটিয়েছে। তাই সে সিদ্ধান্ত নেয় যে পরের দিন সে ওই বাড়িতে যাবে। পরের সকালে এলফি সেই পুরনো বাড়িতে পৌঁছায়, যা জঙ্গলের মাঝখানে ছিল এবং দেখতে খুবই ভয়ঙ্কর লাগছিল। এরপর এলফি বাড়ির ভেতরে যায় এবং মায়ের সঙ্গে কাটানো মুহূর্তগুলো মনে করতে থাকে। ঠিক তখনই এলফি হঠাৎ একটি ছোট মেয়েকে দেখতে পায়। সে যখন মেয়েটির পেছনে যায়, তখন দেখে যে লক্ষ্মী এবং তার সৎ ভাই বোনেরাও সেখানে এসেছে। আসলে সেই ছোট মেয়ে ছিল লেসমানা এবং লক্ষ্মীর তৃতীয় মেয়ে নারা। এলফি বুঝে যায় যে এরা তাকে অনুসরণ করেই এখানে এসেছে। এরপর লক্ষ্মী এলফিকে বোঝানোর চেষ্টা করে যে এই বাড়িটা বিক্রি করে দাও। এতে এলফি বলে, তুমি একজন সেলফিশ মহিলা, তুমি আমার ফাদারের সঙ্গে শুধু এই কারণে বিয়ে করেছিলে যাতে তাদের টাকায় আরাম করতে পারো, কিন্তু আমার মা তোমার মতো স্বার্থপর ছিল না। তিনি বাবার সঙ্গে তখন থেকেই ছিলেন যখন তার কাছে কিছুই ছিল না, আর তুমি এসেছো তখন যখন বাবার কাছে টাকা ছিল। এই কথা শুনে মায়া খুব রেগে যায় এলফির ওপর, কিন্তু এলফি থামে না। সে আবার বলে, বাবার এখন অবস্থা ভালো না, তাদের পাশে থাকার বদলে তোমার মা তাদের বাকি সম্পত্তিটুকু নিতে চাইছে। এ কথা শুনে লক্ষ্মী খুব উত্তেজিত হয়ে এলফিকে চড় মেরে দেয়। এলফিও রাগ করে কিছু না খেয়েই সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পরে রুবেন খাবার নিয়ে তার কাছে আসে। সেই সময় এলফি একটি ডায়েরি পড়ছিল, কিন্তু রুবেন আসতেই সে দ্রুত ডায়েরিটা বন্ধ করে ব্যাগে রেখে দেয়। এলফি কোন ডায়েরি লুকোচ্ছিল সেটা আমরা পরে জানতে পারব। তারপর রুবেন লক্ষ্মী এবং মায়ার পক্ষ থেকে এলফির কাছে ক্ষমা চায় এবং রুবেন বলে, তুমি রাগ করো না, খুব শিগগিরই সব ঠিক হয়ে যাবে। এখান থেকে আমরা বুঝতে পারি যে রুবেন খুব ভালো মনের ছেলে ছিল। এখন দুজনের কথা বলা চলছিল, এমন সময় মায়া রুবেনকে বাইরে ডাকল এবং তাকে একটি বন্ধ বেসমেন্ট দেখায়। এটাই ছিল সেই বেসমেন্ট যেটা আমরা সিনেমার শুরুতেই দেখেছিলাম। মায়া বলে যে আমাদের এই বেসমেন্টে যাওয়া উচিত, কি জানি হয়তো ভেতরে টাকা বা কোনো মূল্যবান জিনিস লুকিয়ে রেখেছেন, তাই আমাদের ভেতরে গিয়ে দেখে আসতে হবে। এরপর তারা বেসমেন্টের দরজা খুলতে চেষ্টা করতে থাকে। অন্যদিকে আমরা এলফিকে দেখি যে ঘুরতে ঘুরতে বাবার রুমে পৌঁছে যায়, যেখানে সে অনেক অদ্ভুত জিনিস খুঁজে পায়। সব দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে সেখানে কোনো কালো জাদু করা হয়েছিল। এগুলো দেখে এলফি বুঝে যায় যে নিশ্চয়ই এই বাড়িতে কিছু একটা গড়বড় আছে। এদিকে এখন রুবেন আর মায়া বেসমেন্টের দরজা খুলতেও সক্ষম হয়। তারা নিচে নামতে যাচ্ছিল, ঠিক তখনই এলফি এসে পড়ে এবং স্পষ্টভাবে তাদের নিচে যেতে নিষেধ করে। সে বলে, নিশ্চয়ই এই বাড়িতে কোনো অস্বাভাবিক কিছু ঘটেছে। কিন্তু এই কথায় লক্ষ্মী রেগে যায়। তার মনে হয় এলফি ইচ্ছে করেই এসব করছে। হঠাৎ নারা ভয়ে বেসমেন্টের দিকে ইশারা করে। সেখানে দেখা যায় বেসমেন্ট থেকে এক হাত বাইরে বেরিয়ে আছে। তারা কিছু বুঝতে ওঠার আগেই সেই হাত লক্ষ্মীকে ধরে টেনে বেসমেন্টের ভেতরে নিয়ে যায় এবং এখান থেকেই শুরু হয় এই গল্পের ভয়ঙ্কর অধ্যায়, যা তোমার রক্ত হিম করে দেবে। এটা দেখে সবাই ভয় পেয়ে যায়। তারা বেসমেন্টের ভিতর থেকে লক্ষ্মীর চিৎকারও শুনতে পায়। মায়া তার মাকে বাঁচাতে যেতে চায়, কিন্তু রুবেন তাকে বাধা দেয়। ওরা কিছু সিদ্ধান্ত নিতে পারার আগেই নিজেই লক্ষ্মী বেসমেন্ট থেকে বের হয়ে আসে, কিন্তু সম্পূর্ণ শয়তানি রূপে। বের হতেই সে মায়ার ওপর ঝাঁপিয়ে পড়ে এবং আক্রমণ করে, কিন্তু এলফি দ্রুত লক্ষ্মীকে আঘাত করে মায়াকে বাঁচিয়ে ফেলে। সবাই ভাবে লক্ষ্মী মারা গেছে, কিন্তু পরের মুহূর্তেই সে আবার উঠে দাঁড়ায় এবং বলে, তোমাদের ঋণ তোমাদের আত্মা দিয়ে শোধ করতে হবে। এ কথা বলে সে সেখান থেকে চলে যায় এবং এতে সবাই বুঝতে পারে বেসমেন্টের ভেতরে নিশ্চয়ই কিছু ভয়ঙ্কর কিছু লুকোনো আছে। তাই রুবেন সঙ্গে সঙ্গেই সেই বেসমেন্ট লক করে দেয়। এখন আমরা দেখি যে লক্ষ্মীর কামড়ের কারণে মায়া বেশ আহত হয়ে গেছে। সেজন্য তার সময় মতো চিকিৎসা করা খুবই জরুরি ছিল। এখান থেকে বের হওয়ার জন্য তারা গাড়ির দিকে দৌড়ে যায়, কিন্তু লক্ষ্মী তাদের সব গাড়ি নষ্ট করে দিয়েছিল। এখান থেকে তারা সম্পূর্ণ ফেঁসে যায়, কিন্তু মায়ার চিকিৎসা খুবই জরুরি। সেজন্য এলফি বলে, আমি মায়াকে নিয়ে পাশের গ্রামে যাচ্ছি, সেখানে নিশ্চয়ই কেউ না কেউ সাহায্য করবে। এরপর এলফি মায়াকে নিয়ে সেখান থেকে বের হয়ে যায়। এখন মায়া নিজের ভুলের উপলব্ধি হয় যখন এলফি তাকে সাহায্য করছে। সে এলফির কাছে ক্ষমা চায়, বলে, আমি চাই আমরা দুজনে ঘৃণার জায়গায় ভালোবাসায় থাকি। আমি চাই না যে আমাদের পেরেন্টসদের কারণে আমাদের মধ্যে কোনো ফাটল পড়ে।
এলফি তার কথায় আবেগপ্রবণ হয়ে যায়। কিন্তু এই ভালোবাসা ভরা মুহূর্তটি দ্রুত এক ভয়ঙ্কর মুহূর্তে পরিণত হয় যখন তারা নিজেদের সামনে লক্ষ্মীকে দেখবে। তবে তারা কোনো শব্দ না করে এক জায়গায় লুকিয়ে পড়ে, কারণ যদি লক্ষ্মী তাদের দেখে ফেলে সাফল্য কেবল একটাই হবে, যন্ত্রণাদায়ক মৃত্যু। এক্ষেত্রে এলফি বলে, আমাদের এর মোকাবিলা করতে হবে, না হলে আমরা এখানেই ফেঁসে থাকব। এরপর এলফি তার ব্যাগ মায়াকে দিয়ে দেয় এবং এক হাতুড়ি নিয়ে লক্ষ্মীর দিকে এগিয়ে চলতে থাকে। কিন্তু সেখানে পৌঁছালে এলফি দেখে লক্ষ্মী সেখানে নেই। ঠিক তখনই মায়াও আসে, যার হাতে এলফির সেই ডায়েরি আছে যা মায়া তার ব্যাগ থেকে বের করেছিল। মায়া চিৎকার দিয়ে বলে, কোন ষড়যন্ত্র করেছো তুমি? তোমার পরিকল্পনা কি? তুমি কি আমাদের পরিবারকে মারতে চাও? এলফি তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু মায়া তার কোনো কথাই শোনে না এবং সেখান থেকে পালাতে শুরু করে। এলফি তাকে থামানোর অনেক চেষ্টা করে, কিন্তু মায়া এখন জঙ্গলে পালিয়ে গেছে। এরপর আমরা রুবেন আর নারাকে দেখি, যেখানে রুবেন তার গার্লফ্রেন্ড লিলিকে কল করে সাহায্যের জন্য ডাকে। লিলিও সঙ্গে সঙ্গে সাহায্য করতে বেরিয়ে আসে। ঠিক তখনই আমরা এলফিকে দেখি, যিনি আবার নারা এবং রুবেনের কাছে ফিরে আসে এবং রুবেনকে সেই ডায়েরি দেখায়। মায়া সেটি দেখে ভয় পেয়ে পালায়। এখন আমরা জানতে পারি যে সেই ডায়েরিতে এই লোকদের ছবি, রুবেন, মায়া, নারা এবং লক্ষ্মীর ছবি ছিল, যার উপর এলফি ক্রস মার্ক এঁকে রেখেছিল। এলফি রুবেনকে বলে, আমি শুধু রাগের মাথায় এমন মার্ক দিয়েছিলাম, আমার এমন কোনো ইচ্ছা ছিল না। কিন্তু মায়া ভুল অর্থ নিয়েছে, সে ভেবেছে আমি তোমাদের পরিবারকে মারতে চাই। সেই ভয়ে সে জঙ্গলে পালিয়ে গেছে। আমি তাকে খুঁজতে চেষ্টা করেছি, কিন্তু তাকে কোথাও পাইনি। কিন্তু মায়াকে ছাড়া আমি এখান থেকে যাব না। সকাল হলে আমরা তাকে খুঁজতে জঙ্গলে যাব। ঠিক তখনই আমরা দেখি সেই ছায়ামূর্তি বেসমেন্ট থেকে বেরিয়ে নারার কাছে পৌঁছায়, যেখানে নারা ঘুমাচ্ছিল। সেই ছায়া নারাকে তার মায়ের কণ্ঠে ফিসফিস করে বলে, স্যারা, আমি তোমার মা, আমার কাছে আসো। কিন্তু নারা বুঝে যায় এবং বলে, তুমি আমার মা নও। এই কথা শোনার সাথে সাথে সেই ছায়া তাকে আক্রমণ করে। নারার চিৎকার শুনে এলফি আর রুবেন দৌড়ে আসে এবং তাকে বাঁচানোর চেষ্টা করে। সেই শয়তান এবার এলফির দিকেও আক্রমণ করতে যায়, কিন্তু রুবেন শেষ পর্যন্ত দুজনকেই বাঁচাতে সক্ষম হয়। তবে এখন এলফি এবং নারা দুজনই অজ্ঞান হয়ে গেছে। অন্যদিকে আমরা মায়াকে দেখি যে জঙ্গলের ভিতর দৌড়াতে দৌড়াতে অনেক দূর চলে গেছে। হঠাৎ তার সামনে তার মা অর্থাৎ লক্ষ্মী এসে দাঁড়ায়। মায়াকে দেখেই সে আক্রমণ করে, কিন্তু নিজের জীবন বাঁচানোর জন্য মায়া তাকে মেরে ফেলে। তবুও সে ভীষণ কষ্ট পায়, কারণ সে তার মাকে হারিয়েছে। এরপর সকাল হয়। এখন লিলি অর্থাৎ রুবেনের গার্লফ্রেন্ড এখানে এসে পৌঁছায়। রাস্তায় তার দেখা হয় মায়ার সঙ্গে, যার শরীর তখন শয়তানের দখলে ছিল। লিলিকে দেখেই মায়া তাকে নৃশংসভাবে মেরে ফেলে। তারপর মায়া আবার বাড়িতে ফিরে আসে। এখানে বেসমেন্ট থেকে সেই শয়তান তাকে ডাকতে থাকে, আমার কাছে আসো, আমি তোমার সঙ্গে কথা বলতে চাই। তারপর মায়া বেসমেন্টের ভেতর ঢুকে যায়। সেখানে সে কিছু পুতুল দেখতে পায়, যেগুলো আসলে এই পরিবারের লোকদেরই প্রতীক। তখন সেই ছায়া বলে, তুমি আমার দাসী হয়ে যাও, কারণ আমার শুধু এলফি আর নারা চাই, তারপর আমি তোমাকে ছেড়ে দেব। এই কথায় মায়া রাজি হয়। ঠিক তখনই সেই শয়তান তার শরীরে ঢুকে যায়। এরপর আমরা দেখি এলফিকে, যাকে পিয়ানো বাজার আওয়াজে হুঁশ আসে। এলফি নিচে যায় এবং দেখেন যে মায়া ফিরে এসেছে এবং সে সেখানে পিয়ানো বাজাচ্ছিল। কিন্তু হঠাৎ মায়া শয়তানের রূপে আসে। এটি দেখে এলফি জোরে চিৎকার করতে শুরু করে। ঠিক তখনই সেখানে রুবেন আর নারা এসে পৌঁছায়। তাদের দেখে মায়া তার সাধারণ রূপে ফিরে আসে। মায়া এলফিকে বলে, তোমার হয়তো কোনো ভয়ঙ্কর স্বপ্ন দেখার মতো হয়েছে। এরপর সন্ধ্যার সময় আমরা দেখি এলফি রুবেনকে বলে, আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত। কিছুক্ষণ ভাবার পর এলফি বলে, শয়তান আসলে শুধু আমার এবং নারার পেছনে লেগেছে, কারণ আমাদের মধ্যে লিসমানার রক্ত আছে। শয়তান তোমাদের জন্য নয়, আমাদের পেছনে লেগেছে। কোনো কারণে সে শুধু আমাদেরই মারতে চায়। আসলে রুবেন এবং মায়া ছিল লক্ষ্মীর প্রথম স্বামীর সন্তান, আর এলফি আর নারার মধ্যে লিসমানার রক্ত ছিল। কিন্তু শয়তান কেন শুধু এ দুজনের পেছনে লেগেছে, এটি আমরা কিছুক্ষণ পরে বুঝব। ঠিক তখনই মায়া জোরে হেসে বলে, এলফি, তুমি ঠিকই বলেছ। এ কথা বলে মায়া সেখান থেকে পালিয়ে যায়। এটি দেখে তারা বুঝতে পারে যে শয়তান এখন মায়ার ভেতর ঢুকে গেছে। রুবেন এলফিকে বলে, তুমি নারার খেয়াল রেখো, এতক্ষণ আমি মায়াকে খুঁজে আনি। রুবেন মায়াকে খুঁজতে খুঁজতে এক ঘরে পৌঁছায়। সেখানে মায়া তার অপেক্ষা করছিল। মায়া বোঝানোর চেষ্টা করে যে আমাদের এলফি আর নারাকে সেই শয়তানের হাতে দিতে হবে, কিন্তু রুবেন একদমই তার কথা মানে না। এরপর মায়া তার পুতুল ভাঙতে শুরু করে। ফলস্বরূপ রুবেনের হাত পা ভেঙে যায় এবং সে নৃশংসভাবে মারা যায়। এটি দেখে নারা এবং এলফি সেখান থেকে পালাতে থাকে, কিন্তু সেই শয়তান তাদের পুতুল ব্যবহার করে তাদের অচেতন করে দেয়।
এবার সব প্রশ্নের উত্তর আসবে। যখন এলফির চোখ খুলে সে দেখে একজন মহিলা কালো জাদু করছে। এটি সেই মহিলা যাকে আমরা সিনেমার শুরুতে দেখেছি। এরপর সেখানে লিসমানা আসে। এটি সেই সময় যখন লিসমানার কাছে টাকা পৌঁছে গিয়েছিল আর সময় হয়েছিল সেই মহিলার প্রতিশ্রুতি পূরণের। মহিলা লিসমানাকে বলে, তুমি কি তোমার কন্যার চুল এনেছ? লিসমানা বলে, আমি আমার কন্যার বলি দিতে পারি। মহিলা বলে, কিন্তু তুমি আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলে তোমাকে অনিচ্ছা সত্ত্বেও তোমার কন্যার বলি দিতে হবে। এরপর লিসমানা তার স্ত্রী এলফির চুল বলি হিসেবে দেয়। বাস্তবে সেই মহিলার টাকার বিনিময়ে লিসমানার কাছে কন্যার বলি চেয়েছিল, যার লক্ষ্মী মারা যাওয়ার পরে লিসমানার স্ত্রী এলফির মৃত্যু হয়। কিন্তু রিচুয়ালের পরে মহিলার বুঝতে হয় যে লিসমানা তাকে ধোঁকা দিয়েছে, সে তাকে হত্যা করতে যায়। কিন্তু তার আগে লিসমানা তার মধ্যে ছুরিকাঘাত করে। মরণের আগে মহিলা তার বাহু কামড়ে খায় এবং বলে, তোমার রক্ত আমার হাতে মারা হবে। তুমি টাকার বিনিময়ে তোমার কন্যার বলি দেবার প্রতিশ্রুতি দিয়েছিলে, যা তুমি পূরণ করনি। এখন তোমার সব টাকা তোমার কাছ থেকে ছিনে নেওয়া হবে। এত বলা হয়ে মহিলা মারা যায়। এরপর লিসমানা সেই মহিলাকে বেসমেন্টে দাফন করে। অর্থাৎ এই শয়তান আসলে সেই মহিলা। এরপর সেখানে আসে মায়া, যার মধ্যে শয়তান ছিল। মায়া এলফির পুতুলকে ক্ষতি করতে শুরু করে, যার প্রভাব এলফির উপর পড়ছে। ঠিক তখনই এলফি লক্ষ্য করে মায়ার গলায় যেখানে মায়ার পুতুল ঝুলছিল। এবার মায়া কাছে এসে তাকে মারার চেষ্টা করে, কিন্তু সেই সুযোগ নিয়ে এলফি তার গলা থেকে পুতুল বের করে নেয় এবং আগুনে জ্বালিয়ে দেয়। এর ফলে মায়া মারা যায়। কিন্তু সেই শয়তান এখনও বেঁচে ছিল। সে এলফিকে বেসমেন্ট থেকে বের হতে দেয়নি। অতএব এখন এলফি সেই শয়তানকে হত্যা করতে চায়। সে জানত যে সেই মহিলার দেহ বেসমেন্টে দাফন করা আছে। সে দ্রুত খুঁড়ে তার দেহ বের করে। সেখানে সে তার পেট পেলে লিসমানার সেই চুল বের করে নেয়, যার সে মারা যাওয়ার সময় ছিল। এলফি সেই চুল জ্বালিয়ে দেয়, যাতে সাপের সাথে সাথে সেই শয়তানও শেষ হয়ে যায়। মরণের সময় সেই মহিলা এলফিকে নিজের সঙ্গে কবরের মধ্যে টানতে চায়, কিন্তু ঠিক সময় নারা হুঁশ পায় এবং এলফিকে কবর থেকে উদ্ধার করে। এরপর তারা দুজন সেখান থেকে চলে যায়। কিন্তু একটা রক্তিক্ষয়ী খেলা এখনও শেষ হয়নি। এই সিনেমার পার্ট 2ও আছে, যার গল্প আরও ভয়ঙ্কর। খুব শীঘ্রই আপনারা পার্ট 2ও পেয়ে যাবেন। তাই চ্যানেলের পাশেই থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।